হ্যালো মাধ্যমিক 2027 স্টুডেন্টসরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা আমাদের জীবনবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় শুরু করতে চলেছি, যেখানে আমরা অনেক মজার মজার জিনিস আলোচনা করব। পড়াশোনাটা মজার ছলে করলে বেশ ভালোই মনে থাকে, তাই আমি চেষ্টা করব একটু লাইট ওয়েতে সমস্ত কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিতে, যাতে সেটা তোমরা আর ভুলতে না পারো। তাহলে চলো খাতা পেন বার করে নোটস করা শুরু করো, কারণ সব থেকে বেস্ট নোটস সেটাই হয় যেটা তোমরা সাথে সাথে নিজের হাতে তৈরি করো। তবুও কেউ যদি চাও পিডিএফ নোটস থেকে পড়তে, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছুক্ষণ পর নোটস আপলোড করে দেবো, সেটা ডাউনলোড করে নিতে পারো তুমি চাইলে। সাথে একটা কথা বলে দিই যে আমি একটা ডিপিকিউ অর্থাৎ ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেন তোমাদের দেব। সেই কোয়েশ্চেনটা পিডিএফ আমি কি করব, আজকের ক্লাস রিলেটেড যে 10 থেকে 15টা প্রশ্ন হবে সেগুলো তার মধ্যে আপলোড করে দেবো। এগুলোই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? সেটাকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ভালো করে নিজেদের নোটস রিভাইজ করে সেগুলোকে অ্যাটেম্প্ট করবে এবং পরবর্তী ক্লাসে আমাকে জানাবে যদি তার মধ্যে কোনো ডাউট থাকে। তো চলো আজকের আমাদের এই এক্সাইটিং ক্লাসটা শুরু করা যাক। আজ আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যেটা আমরা রোজ দেখি কিন্তু পাত্তাও দিই না, কি? উদ্ভিদের সংবেদনশীলতা। তা প্রথমে উদ্ভিদের কথা ছাড়ি, ইন জেনারেল কথা বলি। একটা প্রাণীর ক্ষেত্রে, একটা উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ সর্বোপরি একটা জীবের ক্ষেত্রে। আচ্ছা বলো তো, তুমি আর তোমার এই বেঞ্চটার মধ্যে পার্থক্য কি? দাদা দাদা আমি কথা বলি, বেঞ্চ কথা বলে না। একদম। কিন্তু বিজ্ঞানের ভাষায় বললে জীব হলো সে যার প্রোটোপ্লাজম আছে, যে নড়াচড়া করে, যার বংশ বিস্তার করার ক্ষমতা আছে এবং যে উদ্দীপনায় সাড়া দেয়। যেরকম তুমি, আমি, তোমার বাড়ির জানলার বাইরে দাঁড়িয়ে থাকা আম গাছটা। আম গাছ কি করে সাড়া দেয়? হ্যাঁ, আসবো, একটু পরেই বোঝাবো সেটা। ঠিক আছে? আর জড় পদার্থ কারা বা নন লিভিং কাদেরকে বলবো? যার কোনো প্রাণ নেই, অর্থাৎ যার প্রোটোপ্লাজম নেই, আর যাকে লাথি মারলেও সে উ করে আওয়াজ করবে না। তুমি এই টেবিলটাতে লাথি মারো, কিচ্ছু করবে না তোমাকে। ঠিক আছে? তাহলে এই যে তোমাদের পরীক্ষার বেঞ্চ বা পরীক্ষার প্রশ্নপত্র, সেগুলো কি হবে? সেগুলো হবে একটা জড় পদার্থ। পরীক্ষার হলে তোমার এই প্রশ্নপত্র দেখেই তোমরা ঘামতে শুরু করবে। এটা হলো জড়ের দ্বারা জীবের ওপর মানসিক অত্যাচার। সেদিন যাতে এই অত্যাচার তোমাদের সাথেও না হয়, তাই জন্যই আমি সারা বছর তোমাদের সাথে আছি। চিন্তা নেই আর কোনো, শুধু মন দিয়ে পড়াশোনাটা করো, তাহলেই হবে। কিন্তু এই যে পাখাটা, এই পাখাটা তো নড়াচড়া করতে পারে, পাখা ঘুরতে থাকে। তাহলে কি পাখার প্রাণ আছে? কারণ তুমি তো বললে যে যারা নড়াচড়া করতে পারে তারা জীব, আর যারা নড়াচড়া করতে পারে না তারা নির্জীব, অর্থাৎ জড় পদার্থ। না। কেন? কারণ আমি যে শেষ কথাটা বলেছিলাম যে সাড়া প্রদান করার ক্ষমতা কখন, যখন বাহ্যিক কোনো উদ্দীপক থাকছে। তাহলে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করার যে ক্ষমতা, সেই ক্ষমতার ভিত্তিতেই কিন্তু আমি মূল ভাগটা করব যে আমি কাকে জীব বলবো আর কাকে জড় বলবো। তাহলে কি এই উদ্দীপক আর সংবেদনশীলতা, চলো সেটাই দেখে নেওয়া যাক। আচ্ছা একটা কথা আগে ভাবো, ধরো তুমি ক্লাসে ঘুমাচ্ছ, হট করে আমি ধুম করে একটা টেবিল চাপড়ালাম, তুমি চমকে উঠলে। তাহলে এখন কি হলো? এই যে আমি টেবিলের উপর চাপড়ানোর শব্দ তৈরি করলাম, এটা তোমাকে একটা প্রতিক্রিয়া দিতে বাধ্য করলো। তাহলে এই যে আমি টেবিলের উপর চাপড়ে একটা শব্দ তৈরি করলাম, এটাই হচ্ছে একটা উদ্দীপক বা স্টিমুলাস। আর এই যে তুমি থতমত খেয়ে গিয়ে হঠাৎ করে নড়ে চড়ে বসলে, এইটা হচ্ছে তোমার সাড়া প্রদান বা রেসপন্স। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে বুকিশ ল্যাঙ্গুয়েজে গুছিয়ে বলি, তাহলে কি বলবো? উদ্দীপক হলো সেই সকল বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন যা জীবের সাড়া প্রদানে সাহায্য করে, যেরকম আলো, তাপ, হরমোন ইত্যাদি। ঠিক আছে? আর এই উদ্দীপকের প্রভাবে তুমি যে সাড়া দিতে পারলে, অর্থাৎ একটা জীব যে সাড়া প্রদান করতে পারে, তার ধর্মকেই আমরা বলি বা তার ক্ষমতাকেই আমরা বলি সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। এবার এই উদ্দীপক দু প্রকার, একটা হচ্ছে আমাদের বহিস্থ উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক কি? যেটা আমাদের জীবদেহের বাইরে থাকে। এবং অভ্যন্তরীণ উদ্দীপক কি? যেটা আমাদের জীবদেহের অভ্যন্তরে থাকে। তাহলে আমাদের বহিস্থ উদ্দীপকের উদাহরণ কি? বহিস্থ উদ্দীপকের উদাহরণ হচ্ছে আমাদের জল, আলো, তাপ, রাসায়নিক পদার্থ ইত্যাদি। অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ কি? হরমোন, স্নায়ুতন্ত্র। এবার এই যে হরমোন, সেটা কিন্তু আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু স্নায়ুতন্ত্র সেটা কিন্তু শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? কারণ আমাদের উদ্ভিদ দেহে কিন্তু কোনোরূপ স্নায়ুতন্ত্র উপস্থিত নেই। এই হরমোন সম্পর্কেও আমরা ডিটেলসে পড়বো আমাদের পরবর্তী চ্যাপ্টারে, উদ্ভিদ হরমোন, তারপরেই প্রাণী হরমোন, এবং তারপরেই কিন্তু আমাদের রয়েছে আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রটা কিন্তু উদ্ভিদের জন্য প্রযোজ্য নয়, প্রাণীর জন্য প্রযোজ্য। বোঝা গেল? এইবার আসি একটা ইন্টারেস্টিং বিষয়, যেটাকে সবাই খিচুড়ি পাকিয়ে দেয়। তাহলে চলো এটা খুব সোজাভাবে বোঝা যাক। দেখো কথাটা হচ্ছে যে স্থান পরিবর্তন না করে জীবের কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। অর্থাৎ তুমি ভাবো যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমি হাত পা নাড়াচ্ছি, তার মানে কি আমার স্থান পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে। তাহলে তখন আমি তাকে কি বলবো? যে আমার চলন বা মুভমেন্ট হচ্ছে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনকে গমন বলা হয়।
যেমন ধরো যে এই একটা জায়গায় আমি একটা চারা গাছ পুঁতলাম, সেখানেই চারা গাছটা বড় হলো, আরো বড় হলো, আরো বড় হলো, সে তার শাখা পোশাখা গজালো, তারপর কি একটা ফাইনালি একটা বড় উদ্ভিদ তৈরি হলো। তাহলে আমাদের গাছটা কি আদতে একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হলো? তুমি তোমার বাড়ির পাশে যদি আম গাছ লাগাও, সেটা কি ওখানে রোদ কম পাচ্ছে বলে অন্য কারোর বাড়িতে চলে যায়? না। তাহলে সে কিন্তু একই জায়গায় থাকে, তার মানে নির্দিষ্ট একটা স্থানেই থাকে, থেকে কিন্তু সে চারিপাশে শাখা পোশাখা বৃদ্ধি করছে, উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে, তার মানে সে কিন্তু এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করছে। ঠিক আছে? তাহলে সে কি করছে? চলন করছে। কিন্তু যখন আমাদের একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে, তাহলে কি হচ্ছে? তাদের স্থান পরিবর্তন হচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো, যে আমাদের বাঘ, সে কি হাত পা না নাড়িয়ে মানে শিকার করতে যেতে পারবে, দৌড়তে পারবে? না। তাহলে হাত পা আমাকে নাড়াতেই হবে। তা হাত পা নাড়ানো মানেই তো আমাদের চলন, তাই তো? তাহলে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তো করছি, কিন্তু সাথে সাথে আমি কিন্তু স্থান পরিবর্তন করছি। তাহলে তাহলে যেই আমি স্থান পরিবর্তন করব, তখন তাকে আমি কি বলবো? গমন। তাহলে এই যে আমাদের বাঘটা হরিণের পিছনে দৌড়াচ্ছে, আবার হরিণটাও নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছে, তাহলে এরা কি স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? গমন। তাহলে চলন মানে কি? আমি একটা জায়গায় স্থির দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছি। আর গমন মানে কি? আমি এখন উঠে আমার ক্লাসের বাইরে চলে গেলাম। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখি এখানে আমার একটা কুকুর বসে আছে। এই কুকুরটা একদম ভদ্র কুকুর, একটা জায়গাতেই বসে আসে। বসে কি করছে? সে লেজ নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে, ঠিক আছে, তোমাদের দেখে দাঁত বের করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের চলন। কেন? কারণ এ কিন্তু আমাদের স্থান পরিবর্তন করেনি। কেন চলন বলছি? কারণ এটা আমাদের স্থান পরিবর্তন হচ্ছে না, শুধু অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে। ঠিক আছে? কিন্তু এখানে আছে আমাদের একটা ডাইনোসর বাবা। সেই ডাইনোসর বাবা তোমাদেরকে খাবে বলে ছুটে আসছে। তাহলে এই যে নিজের স্থান পরিবর্তন করছে, অবভিয়াসলি আমার ল্যাপটপ থেকে বেরিয়ে তোমার মুখের সামনে তো চলে আসতে পারবে না। তাহলে এখানে দেখে বুঝতে হবে যে এ কিন্তু আমাদের গমন করছে, তোমার দিকে ধেয়ে আসছে। তাহলে এই যে স্থান পরিবর্তন করছে, তার মানে এ কি? এ কিন্তু এখন গমন করছে। তাহলে গমনের ইংরেজিটা কি? গমনের ইংরেজি হচ্ছে আমাদের লোকোমোশন। এবং আমাদের যে চলন, চলনের ইংরেজি কি? চলনের ইংরেজি হচ্ছে আমাদের মুভমেন্ট। ঠিক আছে? তাহলে চলন এবং গমন কি বোঝা গেল? চলন মানে আমার স্থান পরিবর্তন হবে না, আর গমন মানে আমাদের স্থান পরিবর্তন হবে। ওকে? তাহলে চলন কি? চলন হচ্ছে যখন স্থান পরিবর্তন, তাহলে কি হবে না? তাহলে কি বলবো? জীব নির্দিষ্ট স্থানে স্থির থাকে, স্থান পরিবর্তন হয় না। আর গমনে কি বলবো? জীব সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণরূপে চলে গেলাম আমি। ঠিক আছে? এবার অঙ্গ সঞ্চালন, শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। এবার এখানে আমি কি বলবো? যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন হয়, মানে আমি কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতেই হবে, এটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন গমনের জন্য। উদাহরণ কি? গাছের ডালপালা নড়া, লতার বৃদ্ধি, ঠিক আছে? আর আমাদের গমন কি? প্রাণীর হাঁটাচলা করা এবং কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেরকম ডায়াটম, ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের গমন আমরা দেখবো। ঠিক আছে? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা গমন দেখি, কিন্তু উচ্চ শ্রেণীর কোনো উদ্ভিদ বা সাধারণ উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোরূপ গমন দেখতে পাই না, কারণ একটা আম গাছ, সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। যদি যেতে পারতো, তাহলে দেখা যেত যে তুমি একটা আম গাছ লাগালে, সে কিন্তু দুদিন পর অন্য কারোর বাড়ি চলে গেছে, এরকম হতো, তখন কিন্তু ঝামেলা বেঁধে যেত। তাই জন্য কিন্তু গাছরা যায় না, গাছরা খুব বুদ্ধিমান। বুঝা গেল? তাহলে একটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করে যে চলন ছাড়া কি গমন সম্ভব? না, কারণ চলন মানেই তো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছি। তাহলে যদি আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন নাই করি, তাহলে কি আমি গমন করতে পারবো? না। বোঝা গেল? তাহলে এই যে এত চলন গমন আসলো, এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের উদ্ভিদের কি তাহলে প্রাণ রয়েছে? উদ্ভিদের কি সংবেদনশীলতা রয়েছে? তোমাকে যদি আমি ধাই করে একটা চড় মারি, তাহলে তুমি কি করবে? তুমি তাহলে আ উ করে আওয়াজ করবে। আবার তোমার গায়ে যদি একটা মশা বসে, তাহলে তুমি কি করবে? মশাটাকে মারবে, ঠিক আছে, বা তাতেও তুমি আওয়াজ করবে। কিন্তু একটা গাছকে যদি তুমি চিমটি কাটো, গাছ কি তোমাকে থাপ্পড় মারবে? না। তাহলে গাছ কি আদৌ সাড়া দেয়? হ্যাঁ। কি করে বুঝবো? এই বোঝার কাজটাই আমাদের করেছিলেন বাংলার গর্ব আচার্য জগদীশচন্দ্র বসু। আমাদের বাঙালি বহু বিজ্ঞানী, বহু কবি, সাহিত্যিক, নৃত্যকার, সঙ্গীত শিল্পী প্রত্যেকে আমাদের ভারতবর্ষকে বিশ্বস্তরে পৌঁছে নিয়ে গেছেন। তার মধ্যেই বিজ্ঞান জগতের অন্যতম নাম আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি কিন্তু আমাদের উদ্ভিদের যে প্রাণ আছে এই ধর্মটা প্রমাণ করতে পেরেছিলেন। তাহলে প্রাণ ধর্ম প্রমাণ করার জন্য কি প্রমাণ করতে হবে? যে উদ্ভিদের সংবেদনশীলতা আছে, অর্থাৎ উদ্ভিদ সাড়া প্রদান করতে পারে। তাহলে তিনি কিন্তু একটা বিশেষ যন্ত্র ব্যবহার করেছিলেন, যার নাম হচ্ছে আমাদের ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ক্রেস্কোগ্রাফ যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে উনি কি করলেন? লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের মধ্যে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠালেন। যেই তিনি এই বৈদ্যুতিক উদ্দীপনা পাঠালেন, তাহলে কি হলো? যে তিনি তার উদ্ভিদের যে প্রাণ ধর্ম সেটাকে প্রমাণ করতে পারলেন। অর্থাৎ তিনি কোন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? তিনি কিন্তু সংবেদনশীলতা ধর্ম প্রতিষ্ঠা করলেন, যার মাধ্যমে কিন্তু উদ্ভিদের যে প্রাণ আছে এটা তিনি প্রমাণ করতে পারলেন। আরো যন্ত্র ব্যবহার করেছিলেন, কিন্তু মূল যন্ত্রটা আমাদের কি? ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা কোনটার নাম উল্লেখ করবো? ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞানীর নাম তো বলেই দিলাম, আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি কি করেছিলেন? লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদ নিয়েছিলেন, তার মধ্যে কিন্তু তিনি বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন। ঠিক আছে? আচ্ছা, বনচারাল যে বানানটা,
যখন আমি বাংলা টাইপিং করছিলাম কোনোভাবেই আমি চন্দ্রবিন্দু আনতে পারিনি, আমি জানি না কি করে আনে, তাই আমি কিন্তু এটা বানানটা একটু ভুল আছে। বনচারাল বানান এটা হবে, এবং বনচারালের নাম হচ্ছে আমাদের ডেজমোডিয়াম জাইরান্স। কি বললাম? ডেজমোডিয়াম জাইরান্স। আচ্ছা, হাতে যখন আমরা বিজ্ঞানসম্মত নাম লিখি তখন কি করি? আমরা আন্ডারলাইন করে দিই। আর লজ্জাবতী যে আছে সেই লজ্জাবতীর নাম হচ্ছে আমাদের মিমোসা পুদিকা। কি বলবো? মিমোসা পুদিকা। তাহলে এটা কি হবে? মিমোসা পুদিকা। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমরা আন্ডারলাইন করে দেবো। এই বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু আমাদের মনে রাখার দরকার। ঠিক আছে? আচ্ছা, এবার উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই আমাদের মতো, তাই তারা আমাদের মতো আউচ করে চিৎকার তো করে না, কিন্তু তারা হরমোন এবং রসস্ফীতির পরিবর্তনের মাধ্যমে সাড়া প্রদান ঠিক করে। ধরো একটা অন্ধকার ঘর আছে, সেই অন্ধকার ঘরের মধ্যে একটা জানলা আছে যেখান থেকে সামান্য আলো আসছে। তাহলে তুমি যদি জানলার কর্নারে একটা টবের মধ্যে একটা গাছ রাখো, ঠিক দেখবে গাছটা বেঁকে ঠিক আলো যেদিকে পড়ছে সেদিকে ঝুঁকে গেল। তার মানে কি? আলোক উদ্দীপকের প্রভাবে সে কিন্তু সেই দিকে সাড়া প্রদান করলো। বোঝা গেল? আবার ধরো লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ খুব আমাদের লজ্জাবতী, নামেই বলছি কি লজ্জাবতী মানে লাজুক বউয়ের মতো, একটু ছোঁয়া পেলেই ঘুমটা টেনে নেয়। আর বনচারাল গাছ কি? বনচারাল গাছ হচ্ছে আমাদের ডিস্কো ড্যান্সার, ও সবসময় দুলতে থাকে দুলতে থাকে। চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের লজ্জাবতী। যেই লজ্জাবতীকে আমরা স্পর্শ করি তখন সে কি করে? সে নুইয়ে যায়। এই যে লজ্জাবতীটা যেই আমি স্পর্শ করলাম নুইয়ে পড়লো, তাহলে এই প্রকার যে চলন, এই চলনটাকেই আমরা বলি সিজমোনাস্টি চলন। ঠিক আছে, যেটা আমরা পরে ডিটেলসে পড়বো, বাট আপাতত আমি ভিজুয়ালসটা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ভালো করে রিলেট করতে পারো। এবার আসি আমাদের ডিস্কো ড্যান্সারের কাছে, অর্থাৎ আমাদের যে ডেজমোডিয়াম জাইরেন্স আছে বা বনচারাল। এই বনচারালের দুটো আলাদা আলাদা পত্রক রয়েছে, দু ধরনের পত্রক আছে বলা উচিত। একটা হচ্ছে আমাদের মূল পত্রক, যেটা আমাদের বড় হয়, তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের মূল পত্রক। ঠিক আছে, আর এই যে সাইডে দুটো ছোট ছোট পত্রক রয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পার্শ্ব পত্রক। তাহলে পার্শ্ব পত্রক কটা হয়? পার্শ্ব পত্রক হয় দুটো, এবং মূল পত্রক হয় আমাদের একটা। এই যে মূল পত্রক, তার কোনো ডিস্কো ডান্সিং হয় না, সে কিন্তু নড়াচড়া করে না, কিন্তু এই যে পার্শ্ব পত্রক দুটো আছে এটা দেখবে ওঠানামা করছে, বারবার উঠবে নামবে উঠবে নামবে, তাহলে এই জন্য একে কি বলা হয়? ডান্সিং প্লান্ট বা নৃত্যরত উদ্ভিদ। দেখো পাতাটা কিন্তু আমাদের পার্শ্ব পত্রক দুটো উঠলো, আবার নাববে নাববে, ওই যে আবার নেমে গেল, আবার উঠবে আবার নাববে, আবার উঠবে আবার নাববে, তাহলে এরকম কিন্তু হতেই থাকবে। তাহলে এই যে আমাদের ডেজমোডিয়াম জাইরেন্স বা আমাদের বনচারাল, সে কিন্তু আমাদের রেসপন্স করতে পারে, যেটা কিন্তু আমরা খালি চোখেও দেখতে পারবো। এবার তোমরা কি ভাবো? বাকি সব গাছপালাগুলো স্ট্যাচু হয়ে শুধু দাঁড়িয়ে থাকে, নড়ে না চড়ে না, শুধু রোদ পোহায়? ভুল, একদম ভুল ভাবো তোমরা। আসলে গাছপালা হলো চুপচাপ সারাদিন ব্যায়াম করে, কিন্তু টেরই পাও না তোমরা। চলো বোঝানো যাক। ব্যাপারটা হলো যে গাছের মূল, কাণ্ড, পাতা এরা কেউই স্থির না, এরা কন্টিনিউয়াসলি নড়াচড়া করছে। কখনো এরা বাঁকছে, কখনো এরা দিক পাল্টাচ্ছে, কখনো আবার দড়ির মতো মোচড় খাচ্ছে, আবার কখনো স্রেফ লম্বাই হয়ে চলে। যেমন তোমরা পিটি ক্লাসে কি করো? হাত পা ছোড়ো। গাছও ঠিক তাই করে, তফাৎ একটাই, তোমরা ক্লান্ত হয়ে গেলে থেমে যাও, কিন্তু গাছ কন্টিনিউয়াসলি করতে থাকে। অর্থাৎ ওরা কিন্তু কোনোদিন থামে না, ওরা একটা সাইলেন্ট ওয়ার্কারের মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, এরা নড়লে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, অর্থাৎ তারা কি গমন করতে পারে? উত্তরটা না, আবার হ্যাঁ। মানে দেখো, আম জাম কাঁঠাল বা বড় গাছগুলো যেগুলো থাকে, যাদেরকে আমরা কমপ্লেক্স প্লান্ট বলতে পারি, তাহলে সেগুলো কি হয়? মাটির সাথে আটকানো থাকে। এদের মূল শিকড় মাটির গভীরে থাকে একদম। তাই এদের কি হয়? এদের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটা সম্ভব হয় না, যেটা কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে। কি লেখা আছে? যে উদ্ভিদের বিভিন্ন অংশ, মূল কাণ্ড, পাতা তারা চলনক্ষম মানে চলনে সক্ষম, মানে তারা কি নড়াচড়া করতে পারে, বৃদ্ধি পেতে পারে ক্রমাগত, তাই তারা কি করে? নড়াচড়া করে। উদ্ভিদের চলন সাধারণত কিরকম হয়? বাঁকানো হয়, ঘোরা হয়, পেঁচানো হয়, দীর্ঘায়ন মানে লম্বা হয়, এরকম ভাবে হয়। বড় ও জটিল উদ্ভিদগুলো কি হয়? প্রাণীদের মতো এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না, কারণ তাদের মূল কি? মাটির সাথে স্থিরভাবে যুক্ত থাকে। তাহলে এটা আমরা বোঝালাম। কিন্তু আমাদের উদ্ভিদ জগতেও এমন কিছু ভবঘুরে মেম্বার আছে, যারা তাদের সংখ্যা সীমিত হলেও তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এরা কারা? এরা কিছু নিম্নবর্গীয় উদ্ভিদ বা লোয়ার প্লান্টস, যেরকম এককোষী ক্লামাইডোমোনাস, ভলভক্স, ঠিক আছে, ব্রায়োফাইট, টেরিডোফাইটের স্পোর, গ্যামেট। স্পোর কি, গ্যামেট কি, এগুলো পড়বে তোমরা যৌনজনন অযৌনজনন চ্যাপ্টারে গিয়ে পড়বে। তাহলে কিছু কি নিম্ন শ্রেণীর উদ্ভিদ থাকে, যাদের যেরকম কি এককোষী ক্লামাইডোমোনাস, এছাড়া ভলভক্স, ডায়াটম, ঠিক আছে, ব্রায়োফাইট, টেরিডোফাইটের স্পোর, গ্যামেট, এগুলো কি করে? আমাদের গমন করতে পারে বা লোকোমোশন প্রদর্শন করতে পারে। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদের তাহলে তোমরা বলতেই পারো যে দাদা কই গাছকে তো নড়তে দেখি না, কারণটা কি? কারণ হলো এদের মুভমেন্ট বা যে চলনটা হচ্ছে আমি বলছি, সেই চলনটা আমাদের না খুব ধীর গতির হয়, খুবই স্লো। এতটাই স্লো যে তোমরা যে স্লোমো করো তার থেকেও স্লো। তাই কি হয়? সেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না, মানে ওটা অনেকটা সময় নিয়ে চলে। ঠিক আছে, তাহলে কি করবো আমরা? একটানা বসে থাকতে হবে। বসে থাকতে 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 একটা সময় গিয়ে দেখবো যে তাহলে উদ্ভিদটা ফাইনালি কিন্তু বড় হয়ে গেল।
ঠিক আছে, তাহলে ওই যে বৃদ্ধি পেলো, এই বৃদ্ধির পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গাছটা কিন্তু আমাদের মুভ করেছে। ঠিক আছে, তার কিন্তু লোকোমোশন হচ্ছে না, গমন হচ্ছে না, কিন্তু তার বৃদ্ধি হচ্ছে। তাহলে এই বৃদ্ধিটা মূলত কি প্রকারের? তাহলে উদ্ভিদের সঞ্চালন বলতে আমরা মূলত কি বুঝি? ধীর বৃদ্ধিজ চলন এবং রসস্ফীতি জনিত চলন। গমন কিন্তু একমাত্র তখনই হবে যখন আমাদের কোনো নিম্ন শ্রেণীর উদ্ভিদের কথা আমরা বলছি, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। ঠিক আছে, তাছাড়া কিন্তু আমরা বনচারাল এবং লজ্জাবতীতে সংবেদনশীল চলনও দেখতে পাই। তাহলে বোঝা গেল ব্যাপারটা, নাকি মাথার উপর দিয়ে গমন করলো? কমেন্টে জানাবে সেটা। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা উদ্ভিদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে পড়ি। উদ্ভিজ্জ চলনকে আমরা মূল দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সামগ্রিক চলন, আর একটা হচ্ছে আমাদের বক্র চলন। এবার প্রশ্ন হচ্ছে সামগ্রিক চলন এবং বক্র চলন কি, দেখে নেওয়া যাক। সামগ্রিক চলন মানে কি? সামগ্রিক চলন মানে একরকম গমন। তাহলে কারা করবে? করবে আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদরা। ঠিক আছে, তাহলে উদ্দীপকের প্রভাবে হতে পারে, মানে উদ্দীপকের জন্য হলো, অথবা স্বতঃস্ফূর্ত মানে কোনো উদ্দীপকের প্রভাব ছাড়াই একটা উদ্ভিদের বা উদ্ভিদঙ্গের এক স্থান থেকে অন্য স্থানে গমনকেই আমরা কি বলি? সামগ্রিক চলন। তার মানে সামগ্রিক চলন বলতে আমরা কি বোঝাচ্ছি? স্থান পরিবর্তনকে বা গমনকে। এবং বক্র চলন মানে কি? নির্দিষ্ট স্থানে স্থির থেকে, মানে এখন আমাদের স্থান পরিবর্তন হলো না, উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপকের অনুপস্থিতিতে উদ্ভিদঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বা বাঁকানোকে আমরা কি বলি? বক্র চলন। এখানে স্বতঃস্ফূর্তভাবে লেখাটা বাদ পড়ে গেছে। তাহলে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে মানে কি? স্বতঃস্ফূর্তভাবে মানে যখন কোনো উদ্দীপকের প্রভাব নেই, নিজের থেকেই হচ্ছে। আর উদ্দীপকের প্রভাবে বা আবিষ্টভাবে মানে কি? যখন কোনো উদ্দীপক ইনভলভড রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা এটা তো আগেও দেখলাম যে উদ্ভিদের সঞ্চালন বলতে মূলত আমরা কি ধীর বৃদ্ধিজ চলন এবং রসস্ফীতিজনিত চলনকে বুঝি। কি এগুলো? সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। এবার এই সামগ্রিক চলনকে আমরা আবার ফার্দার ক্লাসিফিকেশন করতে পারি। কি? সামগ্রিক চলন আমাদের দু প্রকার হতে পারে, একটা আমাদের স্বতঃস্ফূর্ত চলন আর একটা আবিষ্ট চলন। ওই যে আমরা বলেছিলাম না সংজ্ঞাতে, যে কি উদ্দীপকের প্রভাবে হতে পারে বা স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারে। তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে হলে কি বলবো? স্বতঃস্ফূর্ত চলন। এবং উদ্দীপকের প্রভাবে হলে তাকে আমরা বলি আবিষ্ট চলন। তাহলে আবিষ্ট চলন বা ইনডিউস মুভমেন্ট কখন বলবো? যখন কোনো না কোনো উদ্দীপক নির্ভর। আর উদ্দীপক নির্ভর সামগ্রিক চলন অর্থাৎ আবিষ্ট চলন যেটা আছে সামগ্রিক হিসেবে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলন সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, কারণ এটা কিন্তু আমাদের সিলেবাসের মেজর পোর্শন। ঠিক আছে, তিনটে চলন আমাদের মেইনলি ডিটেলসে পড়তে হবে, ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। এই তিনটেকে আমরা খুব ইনডেপথে পড়বো, বাদ বাকিগুলো জাস্ট আলোচনা করব। ঠিক আছে, এবার সামগ্রিক চলন আমাদের স্বতঃস্ফূর্ত পদ্ধতিতে হতে পারে, যেরকম আমাদের সিলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন, সাইক্লোসিস বা প্রোটোপ্লাজমীয় চলন। সিলিয়ারি চলনের মধ্যে আমরা ফ্ল্যাজেলারি চলনকেও কনসিডার করতে পারি। তাহলে সিলিয়ারি চলন, ফ্ল্যাজেলারি চলন, অ্যামিবয়েড চলন এবং সাইক্লোসিস। এবার এগুলো কি এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমত আমরা সিলিয়ারি চলনের সম্পর্কে বলি। সিলিয়ারি চলন আমাদের কার ক্ষেত্রে দেখা যায়? ক্লামাইডোমোনাস এবং ভলভক্সের ক্ষেত্রে। তো এই যে সিলিয়ারি চলন, সেটা কারা দেখায়? ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদির যে চলরেণু বা গ্যামেট হয়, এই চলরেণু বা গ্যামেট তাদের কিন্তু সিলিয়ার মাধ্যমে স্বতঃস্ফূর্ত স্থান পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ এদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন লক্ষ্য করা যায়, যাকে আমরা সিলিয়ারি চলন বলি। কেন? কারণ তাদের যে গমনাঙ্গ সেটা কি? আমাদের সিলিয়া। ঠিক আছে, এবং অ্যামিবয়েড চলন কার ক্ষেত্রে দেখা যায়? আমাদের মিক্সোমাইসিটিস নামক একটা ছত্রাক পাওয়া যায়, সেই ছত্রাকের যে চলনটা ঘটে তখন কিন্তু তার ক্ষণপথ দেখতে পাওয়া যায় অ্যামিবার মতো। তাহলে তাই তাকে আমরা বলি অ্যামিবয়েড চলন। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আমরা বলি যে আমাদের প্রোটোপ্লাজমীয় চলন বা সাইক্লোসিসটা কি, তা এটা না দু প্রকার, একটা হচ্ছে আমাদের রোটেশন আর একটা হচ্ছে সার্কুলেশন। তো ধরো এটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরে আমাদের কোষ পর্দা থাকলো। এবার তার ভিতরে কি থাকে? আমাদের ভ্যাকুয়াল থাকে। তা ধরো আমাদের একটা বড় গহ্বর রয়েছে, কি আছে? একটা বড় গহ্বর। ঠিক আছে, এবার আমাদের এই কোষ পর্দার ভিতরে কি আছে? আমাদের সাইটোপ্লাজম রয়েছে। তাহলে এই সাইটোপ্লাজম কি করে? এই ভ্যাকুয়ালকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে কি করে ঘুরবে? এরকম ভাবে আসলো, এরকম ভাবে আসলো, এরকম ভাবে আসলো, তার মানে একটা চক্রাকার আবর্তন ঘটছে। কি ঘটছে? প্রোটোপ্লাজমকে আমাদের কোষ গহ্বরকে বেষ্টন করে প্রোটোপ্লাজমের একটা চক্রাকার আবর্তন ঘটছে। ঠিক আছে, তাহলে এই যে চক্রাকার আবর্তন তাকে আমরা কি বলি? রোটেশন বা প্রবাহ গতি। বোঝা গেল? কিন্তু এখন যদি এই কোষটা এরকম হয়, যেটা একটা উদ্ভিদ কোষ, তার কোষ প্রাচীর, তার ভিতরে তার কোষ পর্দা, এবার এখানে আমাদের বেশ কিছু ছোট ছোট ভ্যাকুওল রয়েছে বা গহ্বর রয়েছে। তাহলে এখানে একটা ছোট গহ্বর, এখানে একটা ছোট গহ্বর, এখানে একটা ছোট গহ্বর। এবার আমাদের যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজম কি করলো? এখান থেকে এরকম আসলো, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, গিয়ে আবার এরকম আসলো, আবার এরকম আসলো, আবার এরকম আসলো, তারপর আবার এরকম ঘুরে গিয়ে আবার এরকম ভাবে তোমার কি করলো? ভিন্ন ভিন্ন দিকে ঘুরতে শুরু করলো। ঠিক আছে, তাহলে যখন আমাদের ছোট ছোট গহ্বর থাকে, এই ছোট ছোট গহ্বরকে কেন্দ্র করে যখন আলাদা আলাদা ভাবে আমাদের প্রোটোপ্লাজম ঘুরতে থাকে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি আবর্ত গতি বা সার্কুলেশন। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? রোটেশন কখন হবে? যখন একটা
বড় কোষ গহ্বর থাকবে, আর তাকে বেষ্টন করে প্রোটোপ্লাজম একই দিকে ঘুরতে থাকবে, হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। তখন তাকে আমরা বলবো রোটেশন বা প্রবাহ গতি। আর যখন ছোট ছোট আমাদের কোষ গহ্বর থাকবে আর তাকে কেন্দ্র করে আমাদের যে প্রোটোপ্লাজম সেটা আলাদা আলাদা দিকে ঘুরতে থাকবে, তখন তাকে আমরা বলবো যে সার্কুলেশন বা আবর্ত গতি। যেরকম রোটেশনের উদাহরণ হচ্ছে আমাদের পাতা শ্যাওলার পাতার কোষ, এবং সার্কুলেশনের উদাহরণ হচ্ছে আমাদের কুমড়ো গাছের কাণ্ডের রোম। বোঝা গেল? ট্যাকটিক চলন সম্পর্কে আমরা ডিটেলসে পরে পড়বো। তাহলে আমরা নেক্সট ভাগটা দেখি। তাহলে আমাদের ভাগ কি কি ছিল? ভাগ ছিল একটা সামগ্রিক চলন, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসবো তাহলে আমাদের বক্র চলনে। তাহলে বক্র চলনের ভাগ কি কি আছে? বক্র চলনকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা আমাদের যান্ত্রিক চলন, আর একটা আমাদের ভাইটাল বা অত্যাবশ্যকীয় চলন। এবার যান্ত্রিক চলন আমাদের একদমই পড়তে হবে না, কারণ এটা আমাদের জন্য আউট অফ সিলেবাস একদমই। ঠিক আছে? আমরা কোনটা পড়বো? আমরা পড়বো ভাইটাল। এবার এই ভাইটালের মধ্যে আবার দু প্রকার আছে। একটা হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত চলন, একটা আমাদের আবিষ্ট চলন। অ্যাগেইন, স্বতঃস্ফূর্ত মানে কি? যখন কোনো উদ্দীপকের উপস্থিতি থাকবে না। আর আবিষ্ট চলন কখন বলবো? যখন কোনো উদ্দীপকের প্রভাবে আমাদের চলনটা ঘটবে। তাহলে আবিষ্ট বক্র চলনের মধ্যে কে কে পড়ছে? এক তো আমাদের ট্রপিক চলন, এক তো আমাদের ন্যাস্টিক চলন, যেটা কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হবে। পরবর্তী লেকচারে আমরা এগুলোকে ডিটেলসে আলোচনা করব। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ঠিক আছে? আজকে আমরা ছোট চলনগুলোকে ডিসকাস করছি, যেগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে বা আমাদের টেস্ট পরীক্ষায়, টেস্ট পেপারে আমরা কোয়েশ্চেন পাবো। ঠিক আছে? তাহলে আমাদের স্বতঃস্ফূর্ত চলন দু প্রকারের। আচ্ছা, প্রকরণ চলনটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্বতঃস্ফূর্ত বক্র চলন দু প্রকার। একটা হচ্ছে আমাদের প্রকরণ চলন, যেটা আমরা ডিটেলসে পড়বো, আর একটা আমাদের স্বতঃস্ফূর্ত বৃদ্ধি। ঠিক আছে? এটা আবার তিন প্রকার, একটা নুটেশন, একটা হাইপোনাস্টি, একটা এপিনেস্টি। এটাও আমাদের সিলেবাসে নেই, তাহলে এটাও আমরা পড়বো না। বোঝা গেল? যেগুলো আমাদের সিলেবাসের জন্য একদমই ইররেলিভেন্ট সেটা আমরা ডিসকাস করবো না, কারণ আমাদের কাছে সীমিত সময় আছে। তার মধ্যে আমাদেরকে আমাদের এনার্জি বাঁচিয়ে রেখে সেই এনার্জিকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, যাতে আমরা ভালো নাম্বার পেতে পারি। আমাদের কাছে 7টা সাবজেক্ট আছে, কোনো একটা সাবজেক্টে অতিরিক্ত পড়ার দরকার আমার নেই। যতটা আমার সিলেবাসে এই মুহূর্তে আছে ততটুকু আমি এখন পড়বো। পরবর্তীকালে আমরা যখন হায়ার স্টাডিজে যাবো তখন আবার বাকি জিনিস তো দেখতে পড়বোই। ঠিক আছে? আর 11-12 তো পড়াশোনার কোনো সীমা নেই, তখন তো বেশি করে পড়তেই পারবে যারা সায়েন্স নিয়ে পড়বে। ঠিক আছে? তাহলে চলো প্রকরণ চলন সম্পর্কে জানা যাক। প্রকরণ চলনটা কি? দেখো, প্রকরণ চলন কি বললাম? যে একটা স্বতঃস্ফূর্ত বক্র চলন। স্বতঃস্ফূর্ত চলন ছিল কিরকম চলন? বক্র চলন। অর্থাৎ কি? এটা কোনো বাহ্যিক উদ্দীপকের উপর নির্ভর করবে না। স্বতঃস্ফূর্ত কথার অর্থই সেটা। তাহলে এটা কিরকম চলন? এটা কিন্তু আমাদের বৃদ্ধিজনিত চলন নয়। আর এটা কি? আমাদের পরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য মানে কি? আমাদের যে ওই গাছের পাতা যখন নড়ছিল তখন কি একবার আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হবে, আবার ডাউন হবে। তার মানে কি? একবার উপরে উঠতে পারবে আমার পার্শ্বপত্রকটা, আবার নামতে পারবে, আবার উঠতে পারবে, আবার নামতে পারবে, আবার উঠতে পারবে, আবার নামতে পারবে। তার মানে কি? এটা পরিবর্তনযোগ্য আমাদের চলন। ঠিক আছে? এই চলন। আর বৃদ্ধিজনিত চলন কি? পরিবর্তনযোগ্য নয়। কেন? ধরো একটা গাছ, সেই গাছটা শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে, এখন কি সে আবার ছোট হতে পারবে? না। তার মানে বৃদ্ধিজনিত চলন কিন্তু পরিবর্তনযোগ্য চলন হয় না। কিন্তু আমাদের যে প্রকরণ চলন সেটা কিন্তু একটা পরিবর্তনযোগ্য চলন, কারণ সেখানে কিন্তু কোনো বৃদ্ধির কনসেপ্ট নেই। সেখানে শুধুমাত্র আপ ডাউন এই কাজটা হচ্ছে। কার ক্ষেত্রে ঘটে? আমাদের বোন চারাল বা ডেজমোডিয়াম জাইরান্সের ক্ষেত্রে। যখন আমরা প্রিন্টিং করছি তখন কি আমরা ইটালিক্সে লিখি, আর যখন আমরা হাতে লিখবো তখন কি করবো? আমরা আন্ডারলাইন করে দেবো, কারণ হাতে তো আমরা ইটালিক্স করতে পারি না। ঠিক আছে? আচ্ছা, এই চলনগুলিকে রসস্ফীতিজনিত চলনও বলা হয়। কেন বলা হয়? কারণ আমাদের এই যে চলনটা ঘটছে তার পিছনের মূল কারণটাই হচ্ছে আমাদের রসস্ফীতি। খেলাটা একটু বোঝা যাক। তার জন্য আমাকে ছোটবেলার একটা কনসেপ্টে চলে যেতে হবে। সেটা কি? সেটা ছিল আমাদের অভিস্রবণ বা অসমোসিস পদ্ধতি। এই অভিস্রবণ বা অসমোসিস পদ্ধতি কি ছিল? আমাদের ছোটবেলায় প্রশ্ন আসতো যে ব্যাপন পদ্ধতি এবং অভিস্রবণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। ব্যাপন পদ্ধতিতে কোনো পর্দা থাকে না। ব্যাপন পদ্ধতিতে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে আমাদের পার্টিকেলস গুলো যায়। কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে কি হয়? অভিস্রবণের ক্ষেত্রে দুটো দ্রবণ থাকে, একটা দ্রবণ 1, একটা দ্রবণ 2। এই যে দুটো দ্রবণ, সেই দুটো দ্রবণকে একজন সেপারেট করে থাকে। কে সেপারেট করে? একটা অর্ধবেদ্য পর্দা। কে থাকে তাহলে? একটা অর্ধবেদ্য পর্দা। তাহলে একটা অর্ধবেদ্য পর্দা আমার প্রয়োজন, এবং দুটো ভিন্ন ঘনত্বের আমাদের কি হবে? দ্রবণ থাকবে। তাহলে যদি আমি ধরে নিই যে আমাদের দ্রবণ 1 এর ঘনত্বটা কম, তাহলে দ্রবণ 1টা আমাদের কম ঘনত্বের এবং দ্রবণ 2টা কি আমাদের বেশি ঘনত্বের। তাই তো? তাহলে যেই আমাদের কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের একটা দ্রবণ পেলাম, তাহলে আমাদের কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে আমাদের দ্রাবক পদার্থের মুভমেন্ট হওয়া চালু হয়। তাহলে এখান থেকে কি হবে? আমাদের দ্রাবক পদার্থ চলা চালু করবে। বোঝা গেল? তাহলে যেই আমাদের কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক পদার্থগুলো চলে গেল, এই পদ্ধতিকেই তখন আমরা অভিস্রবণ বা অসমোসিস বলে দিই। বোঝা গেল? এবার চলে আসি যে আমি কেন এটা বললাম। কারণ ধরো আমাদের একটা কোষের এনভায়রনমেন্ট আঁকছি এটা। তার ভিতরে আমাদের একটা কোষ রয়েছে। কোন কোষ? আমি একটা উদ্ভিদ কোষের কথা বলছি। যদি কথার কথা এটা একটা আহ এটা কি হচ্ছে? আমাদের বেশি ঘনত্বের একটা কোষ। ঠিক আছে? ভিতরে কি আমাদের বেশি ঘনত্ব আছে, এবং তার যে এনভায়রনমেন্ট সেখানে আমাদের কম ঘনত্ব রয়েছে। তাহলে কি হবে?
বাইরে আমাদের কম ঘনত্ব, ভিতরে আমাদের বেশি ঘনত্ব। তাহলে বাইরে থেকে আমাদের তাহলে দ্রাবক পদার্থ ভিতরের দিকে প্রবেশ করবে, তাহলে বাইরে থেকে কি হচ্ছে, আমাদের ভিতরে দ্রাবক পদার্থের প্রবেশ ঘটছে। এবার দ্রাবক বলতে আমরা কাকে ধরি সাধারণত, আমাদের এখানে কে আছে, জল রয়েছে আমাদের দ্রাবক। তাহলে কি বাইরে থেকে জল প্রবেশ করছে কোষে। আবার এর অপোজিটও কি হতে পারে, ধরো আমাদের একটা কোষের এনভায়রনমেন্ট রয়েছে, যে কোষের এনভায়রনমেন্ট এখন বেশি ঘনত্বের, তাহলে এটা কি আমাদের বেশি ঘনত্বের এনভায়রনমেন্ট, ঠিক আছে। আর ভেতরে কি, ভেতরে হচ্ছে আমাদের কম ঘনত্বের এনভায়রনমেন্ট। তাহলে আমাদের কোষের ভেতরে যদি ঘনত্ব কম থাকে তাহলে কি হবে, কোষের ভেতর থেকে দ্রাবক পদার্থ বাইরের দিকে আসবে। কারণ আমি কি বলছি, যে আমাদের অর্ধবেদ্য পর্দা যদি থাকে, কোথায় আছে অর্ধবেদ্য পর্দা, এই যে আমাদের কোষ পর্দা, কোষ পর্দাই তো একটা অর্ধবেদ্য পর্দা, তাই তো। তাহলে এই যে আমাদের কোষ পর্দাটা রয়েছে, এই কোষ পর্দা কি একটা অর্ধবেদ্য পর্দার মতো আচরণ করছে। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের কোষ পর্দা, যেটা কিন্তু আমাদের একটা অর্ধবেদ্য পর্দার মতো আচরণ করছে, ঠিক আছে। কোষ পর্দাটাই কি আমাদের অর্ধবেদ্য পর্দার মতো আচরণ করছে, ঠিক আছে। তাহলে যেই আমাদের দেখছি যে কোষের ভিতরে ঘনত্ব কম আর বাইরে ঘনত্ব বেশি, তাহলে কি হবে, কোষ থেকে আমাদের জল বাইরে বেরিয়ে যাবে, দ্রাবক বাইরে বেরিয়ে যাবে। তাহলে এরকমও হতে পারে। ব্যাপারটা এক্সাম্পল দিয়ে বোঝাই, রিয়েল লাইফ এক্সাম্পল। কি, ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, এক্সাম্পলটা কি, যে আমি জলের মধ্যে চুবিয়েছি হচ্ছে আমাদের কি যেন বলে এগুলোকে, কিসমিস বলে, হ্যাঁ কিসমিস, ঠিক আছে। এবার কিসমিসকে কোথায় ফেলেছি, আমি জলের মধ্যে ফেলেছি। এবার যখন একটা শুকনো কিসমিসকে আমি ফেললাম, তাহলে জলের ঘনত্বটা কি, জলের ঘনত্বটা আমাদের কম, কিন্তু কিসমিসের ঘনত্ব কি, কিসমিসের ঘনত্ব আমাদের বেশি, কিসমিসের ভিতরে কি আমাদের বেশি ঘনত্ব রয়েছে, ঠিক আছে। তাহলে যেই আমাদের কিসমিসের ভিতরে বেশি ঘনত্ব, বাইরে কম ঘনত্ব, এবং কিসমিসের এই পর্দাটা কি একটা অর্ধবৃত্ত পর্দার মতো আচরণ করে, তাহলে কি হবে, আমাদের জল যেহেতু বাইরে কম ঘনত্ব, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্যে ঢুকে যাবে, তাহলে কি হবে, আমাদের বাইরের থেকে ভিতরের দিকে কিন্তু আমাদের জল প্রবেশ করবে, কারণ জলটা আমাদের এখানে দ্রাবক পদার্থ। তাহলে কি হবে, এই কিসমিসটা স্ফীত হয়ে যাবে, তাহলে কিসমিসটা কি কিছুক্ষণ পর ফুলে যাবে। এই যে ফুলে যাওয়া, এই ফুলে যাওয়াকেই আমরা কি বলি, স্ফীত হয়ে যাওয়া। স্ফীত হয়ে যাবে কেন, কারণ এখানে আমাদের ঘটছে অন্ত অভিস্রবণ, অর্থাৎ বাইরে থেকে ভেতরে জল প্রবেশ করছে। কি বললাম, বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করছে, তখন তাকে আমরা বলি অন্ত অভিস্রবণ। তাহলে অন্ত অভিস্রবণকে আমি এরকম চিহ্ন দিয়ে বোঝালাম যাতে তোমরা বুঝতে পারো। অন্ত অভিস্রবণে কি হবে, বাইরের থেকে ভেতরে আমাদের জল প্রবেশ করবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে কি হয়, তাহলে আমাদের স্ফীত হয়ে যায়, অর্থাৎ এই স্টেটটাকে আমরা বলি টার্জিড স্টেট হয়ে যাওয়া, ঠিক আছে, স্ফীত হয়ে যাওয়া, ফুলে যাবে। আবার কি হতে পারে, ধরো তুমি একটা কাজ করলে, তুমি আঙুরকে ঘন নুনের দ্রবণে ফেললে। কি করলাম, আমি এখানে ঘন নুন এর দ্রবণ নিলাম, ঠিক আছে। এবার যেই ঘন নুনের দ্রবণ নিয়েছি, তার মধ্যে আমি একটা আঙুর চুবিয়েছি। কি করলাম, আমি একটা আঙুর ফলকে রাখলাম। এবার আঙুরের ভেতরে তো আমাদের জলীয় পদার্থ রয়েছে, তার ঘনত্বটা এখন কম, ঠিক আছে, তার ঘনত্ব কম, কিন্তু এই যে ঘন নুন নিয়েছি, তার মানে কি বাইরের ঘনত্বটা বেশি। তাহলে এখানে কি, এখানে আমাদের ঘনত্ব বেশি। তাহলে যেই আমাদের বাইরের ঘনত্ব বেশি, ভেতরের ঘনত্ব কম, তাহলে কি হবে, ভেতর থেকে বাইরের দিকে আমাদের দ্রাবক পদার্থ রিলিজ হবে, কারণ আঙুরের পর্দাটাও কি একটা অর্ধবেদ্য পর্দার মতো আচরণ করছে। তাহলে আঙুরের ভেতরে যে জলীয় পদার্থটা আছে, জল রয়েছে, সেই জল কি দ্রাবক হিসেবে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যেই আমাদের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন একে আমরা বলি বহি অভিস্রবণ। মানে আমাদের কি হচ্ছে, জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে তীর চিহ্নটা আমরা এরকম ভাবে দেবো যাতে আমাদের পরে মনে থাকে। বহি অভিস্রবণে কি হয়, আমাদের কোষ থেকে বাইরের দিকে জল বেরিয়ে যায়। তাহলে যদি আঙুর থেকে এখন জলটা বাইরে বেরিয়ে যায়, তাহলে কি হবে, আঙুরটা তাহলে চুপসে যাবে। তাহলে তখন কিন্তু এ বরং উল্টো চুপসে যাচ্ছে। তাহলে এই যে চুপসে যাচ্ছে, এই চুপসে যাওয়ার কন্ডিশনকে আমরা বলি ফ্ল্যাসিড কন্ডিশন হয়ে যাওয়া। তাহলে আমি কি বলছি, যে এ কিন্তু এখন ফ্ল্যাসিড কন্ডিশনে চলে গেল। বোঝা গেল। এই কারণেই কিন্তু আমাদের প্রকরণ চলনটা ঘটে। কি হয়, প্রকরণ চলনের যে আমাদের দুটো পাশের পাতা, সেই পাতা দুটোকে আমরা বলি পার্শ্বপত্রক। তাহলে আমরা এদেরকে কি বলি, এদেরকে বলি আমরা পার্শ্বপত্রক। কতগুলো থাকে, দুটো থাকে। আর একটা কি থাকে, আমাদের মাঝখানে একটা বড় পত্রক থাকে, সেটা কতগুলো থাকে, সেটা থাকে কিন্তু আমাদের একটা, ঠিক আছে। আর পাশের দুটো কি, পার্শ্বপত্রক, ঠিক আছে। এই পার্শ্বপত্রকটা উঠবে নামবে, উঠবে নামবে, তাহলে এরা কিন্তু ওঠানামা করে, ঠিক আছে। এইবার এখানে একটা বিশেষ কোষ থাকে, যে কোষটার একটা বিশেষ নাম আছে, সেই কোষটার নাম হচ্ছে আমাদের পালভিনাস কোষ। কি বললাম, তাকে বললাম পালভিনাস। এবার এই পালভিনাসের মধ্যেও আবার আমাদের থাকে মোটর সেল বা মোটর কোষ, ঠিক আছে। তাহলে এই যে মোটর কোষ, এই মোটর কোষে যদি বাইরে থেকে জল প্রবেশ করে, এটা আমাদের মোটর কোষ থাকলো, বাইরে থেকে আমাদের জল প্রবেশ করছে। তাহলে যেই বাইরে থেকে জল প্রবেশ করছে, কোন কন্ডিশনে করবে, যখন আমাদের বাইরের ঘনত্ব কম এবং ভেতরের ঘনত্ব বেশি। তাহলে কোষের ভেতরের যে দ্রবণ, তার ঘনত্ব যদি আমাদের বেশি হয়, ভেতরের ঘনত্ব আমাদের বেশি, এবং তাকে যে এনভায়রনমেন্টে রেখেছি তার ঘনত্বটা কি আমাদের কম, তাহলে আমাদের কোষের পরিবেশের যে এই কোষটার পরিবেশটার ঘনত্ব যদি আমাদের কম হয় এবং কোষের ঘনত্ব যদি সেই সাপেক্ষে বেশি হয়, তাহলে তখন কি হবে, বাইরে থেকে ভেতরে জল প্রবেশ করবে। তখন মোটর সেলের মধ্যে কি হবে, আমাদের কোষগুলো টার্জিড অবস্থায় থাকবে। তাহলে কোষগুলো কি হবে, আমাদের স্ফীত হবে, অর্থাৎ টার্জিড অবস্থায় যাবে। কোষ কি হবে, আমাদের কোষগুলো তাহলে তখন
স্ফীত হয়ে যাবে, স্ফীত হবে। তাহলে যেই এরকম স্ফীত হচ্ছে অর্থাৎ টার্জিড অবস্থায় আসছে, এর ফলে কি হবে, কোষ প্রাচীরের উপর একটা প্রেসার সৃষ্টি হবে, যাকে আমরা বলি টার্গার প্রেসার। কি বলি? টার্গার প্রেসার বা রসস্ফীতি জনিত চাপ। ভালো করে ভাবো, একটা বেলুনে তুমি হাওয়া ভরছো, তাহলে কি হবে, যত বেলুনে তুমি হাওয়া ভরবে বেলুনটা তত স্ফীত হতে শুরু করবে এবং সে কি ওপরের দিকে তাহলে প্রেসার দেবে। যেই আবার হাওয়া বেরিয়ে যাবে তখন কি হবে, চুপসে যাবে, তখন সে কিন্তু আবার নেতিয়ে পড়বে। তাহলে যখন আমাদের এরকম হচ্ছে টার্গেট প্রেসার ক্রিয়েট হচ্ছে, তখন কি হবে, তখন পাতাগুলো ওপরের দিকে উঠবে। আবার যেই আমাদের জলটা বেরিয়ে যাবে আবার, তখন কি হবে, তখন আবার নুয়ে পড়বে, তখন কি আবার সে নিচে নেমে যাবে। বোঝা গেল? তাহলে একবার স্ফীত হবে, স্ফীত হওয়ার পর আবার কোনো না কোনো সময় আবার জল বেরিয়ে যাবে, তখন কি আবার সে নুয়ে পড়বে। তাহলে একবার উপরে উঠবে, একবার নামবে, একবার উঠবে, একবার নামবে। তাহলে বোঝা গেল বন চালের প্রকরণ চলনটা কেন ঘটে? ঘটে কিন্তু আমাদের অভিস্রবণের কারণে। তাহলে কি কি কারণে অ্যাকচুয়ালি আমাদের বন চালের প্রকরণ চলনটা ঘটছে সেটা লিখে নেওয়া যাক। আমাদের মুখ্য ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে কিন্তু আমাদের অভিস্রবণ, ঠিক আছে, বা অসমোসিস। আচ্ছা, এখানে কি প্রেসার সৃষ্টি হচ্ছে? এখানে কিন্তু আমাদের টার্গার প্রেসার সৃষ্টি হচ্ছে, টার্গার প্রেসার সৃষ্টি হচ্ছে, যার বাংলা কি? রসস্ফীতি জনিত চাপ। এই জন্যই একে কি বলা হয়? এই জন্য একে বলা হয় যে এটা রসস্ফীতি জনিত চলন, ঠিক আছে। এবং এখানে আমাদের অর্ধবেদ্য পর্দা হিসেবে কে আচরণ করছে? অর্ধবেদ্য পর্দাটা আমাদের কে? অর্ধবেদ্য পর্দাটা হচ্ছে আমাদের কোষ পর্দা, ঠিক আছে। এবং এখানে কোন কোষ ভূমিকা নিচ্ছে? কোষটা ভূমিকা নিচ্ছে কিন্তু আমাদের পালভিনাস, পালভিনাস। এই পালভিনাসের মধ্যেও কি আমাদের মোটর কোষগুলো, তাহলে মোটর সেলস। তাহলে যখনই আমাদের এরকম জল বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে তখন কি হবে, পাতাগুলো উপরের দিকে উঠবে, অর্থাৎ যখন অন্ত অভিস্রবণ ঘটবে। আবার যখন জল বেরিয়ে যাবে অর্থাৎ আমাদের বহি অভিস্রবণ ঘটবে, তখন কি আবার পাতা নুয়ে পড়বে। এবার এই যে আমাদের বন চারাল, এই বন চারালের বেশ কিছু নাম আছে যেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের এমসিকিউতে আসতে পারে। কি? বন চারালকে আমরা বলি ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। কি বলি? বন চারালকে আমরা বলি ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ, ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট, ঠিক আছে। এবং একেই আমরা বলি ডান্সিং প্ল্যান্ট। কি বলি? একে বলি আমরা ডান্সিং প্ল্যান্ট, অর্থাৎ বাংলায় আমরা কি বলবো, নিত্যরত উদ্ভিদ। কি বলি? নিত্যরত উদ্ভিদ। বোঝা গেল? তাহলে বন চারাল কেন হয় সেটা বুঝতে পারলাম। বন চারালের যখন পাতা থাকে সেই পাতাটা কি আমাদের 3 পত্রযুক্ত উদ্ভিদ। তাহলে এর যে 3টে পত্র তার মধ্যে এই দুটো পার্শ্বপত্র কি করে, ওঠানামা ওঠানামা করে। এই ওঠানামাগুলো কোন পথে করছে? ও একবার এরম ভাবে উঠলো আবার নিচে নামলো, আবার উপরে এরম ভাবে উঠবে আবার নিচে নামবে। তার মানে একটা উপবৃত্তাকার পথে করে। কি করে? একটা উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল পথে করে, উপবৃত্তাকার পথে আবর্তন করে। বোঝা গেল? এটাই কি আমাদের প্রকরণ চলন, ঠিক আছে। এটা কিরকম চলন? এটা একটা স্বতঃস্ফূর্ত চলন, অর্থাৎ এখানে কোনো স্টিমুলাস বা উদ্দীপনা কাজ করছে না। তাহলে আমাদের স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে প্রকরণ চলন হয়ে গেল। বাদ কি থাকলো তাহলে? আমরা পড়িনি এখান থেকে ট্যাকটিক চলন, যেটা কিন্তু আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমরা কোনটা পড়িনি? আমরা কিন্তু এখান থেকে পড়িনি ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন, যেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করবো এবং আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। বেশি বড় চ্যাপ্টার না, প্রথম চ্যাপ্টারটা, তারপর আমরা নেক্সট চ্যাপ্টার উদ্ভিদ হরমোন শুরু করবো। তাহলে নোটসগুলোকে ভালো করে পড়বে এবং তারপরে কিন্তু যে ডিপিকিউ আমি দেবো সেটাকে সলভ করবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তো নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবে। সবাই না শুরু করে কিন্তু তারপর শেষ করতে পারে না। 5টা ভিডিও দেখলো, 7টা ভিডিও দেখলো, তারপর থেকে আর কন্টিনিউশন রাখে না, ভাবে যে পরে দেখে নেবো, পরে দেখে নেবো। অনলাইনের সব থেকে বড় সমস্যা এটাই। কিন্তু সেটা করলে হবে না। তুমি যেখান থেকেই পড়ো না কেন, তুমি গৃহশিক্ষক নিয়েছো বা টিউশন নিয়েছো, সেখানেই ভালো করে পড়ো। বাট সেখানেও তাহলে কামাই করো না, ঠিক করে নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করো। এমন না যে আমি 1 মাস পড়লাম, তারপর ভালো লাগছে না, আবার 2 মাস পড়িনি, তারপর আবার পরীক্ষার আগে পড়ছি। এরকম করলে তাহলে কিন্তু নাম্বার ভালো আসবে না। সারা বছরটা ধরে নিজেকে পরপর পড়তেই থাকতে হবে। যেরকম উদ্ভিদের বৃদ্ধি কি বললাম, কন্টিনিউয়াস, তেমনি তোমাকে তোমার পড়াশোনাটাও কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। বোঝা গেল? তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আবার দেখা হবে আমাদের অন্য কোনো সেশনে। এরপর তোমাদের ভৌতবিজ্ঞানের ভিডিও আপডেট করতে হবে আর তোমাদের জীবন বিজ্ঞানের ভিডিও আসতে থাকবে। তোমাদের পরীক্ষার আগে আমি ঠিক সিলেবাস শেষ করে দেবো আর টেস্টের আগেও আমরা ফুল সিলেবাস কমপ্লিট করে দেবো। মাধ্যমিক 2027-এর জন্য যা যা করা সম্ভব সেটুকু আমি চেষ্টা করবো আমার তরফ থেকে। বাট তোমাদেরকেও কিন্তু তোমাদের তরফ থেকে পড়াশোনা করতে হবে। সব থেকে বড় ভূমিকা কিন্তু এখানে তোমাদের, ঠিক আছে। তাহলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।